আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে ইরান। রিয়াদ, কুয়েত এবং বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ। ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুকে হামলা জানালো ইউএস সেন্ট্রাল কমান্ড। যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করায় স্বল্প দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবে পড়বে বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। জ্বালানি ও শ্রম বাজার অস্থির হয়ে উঠবে, অস্থিতিশীল হবে দ্রব্যমূল্য। করাল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী, বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, আশ্বাস নৌ পরিবহন মন্ত্রীর। এবং দুদক চেয়ারম্যান ও ২ কমিশনারের আকস্মিক পদত্যাগ চাপে নয়, সরকারের প্রত্যাশার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত জানালেন ডক্টর আব্দুল মোমেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। শুরুতেই ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবে সিআর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিন ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়ে খামেনি প্রশাসনের অনুগতরা। ওদিকে ইউএস সেন্ট্রাল কমান্ডারের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানিয়েছেন এখন পর্যন্ত ইরানের প্রায় ২,০০০ লক্ষ্যবস্তুকে হামলা চালানো হয়েছে। বিশেষ করে B2 এবং B1 বোমার দেশটির ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আদিব মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত। মিডল ইস্ট আই বলছে মধ্যপ্রাচ্য জুড়ে ১৯টি দেশে প্রায় ৫০,০০০-এর মতো আমেরিকান সেনা রয়েছে, আর ৮টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে ৫০,০০০-এর বেশি সেনা, ২০০-র বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং ২টি রণতরী অংশ নিচ্ছে। These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. সেন্টকমের প্রধান বলছেন হামলার প্রথম ১০০ ঘণ্টাতেই ইরান জুড়ে ২,০০০-এর মতো লক্ষ্যবস্তুতে ২,০০০-এর বেশি বোমা ফেলে আঘাত হানা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B2 বম্বার এবং B1 বম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধ বিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুতের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। Last night, a B-52 bomber force struck ballistic missile and command and control posts. We are also sinking the Iranian Navy. এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সিআর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত হানবে তেহরানের বিরুদ্ধে। ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আইআরজিসির ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করায় স্বল্প ও দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবে
পড়তে যাচ্ছে বাংলাদেশ বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি, শ্রমবাজার ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। এর ফলে অস্থিতিশীল হবে দ্রব্যমূল্যের বাজার, যার সরাসরি প্রভাব পড়বে জীবনযাত্রায়। তাই এইসব চ্যালেঞ্জ বিবেচনায় বিশেষ বরাদ্দ রাখা এবং অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বড় প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বের জ্বালানি বাজারে। বিপিসির হিসেবে দেশের সব ধরনের তেল মিলে 1 মাসের জ্বালানি মজুদ আছে। 40 লাখ টন তরল গ্যাস কাতার থেকে আমদানি প্রক্রিয়াধীন। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়বে বাংলাদেশে। অর্থনীতির জন্য অবশ্যই একটা বড় ধরনের অশনি সংকেত। 10% এলপিজি, ক্রুড অয়েল এগুলোর দাম বাড়ছে এবং বলা হচ্ছে যে এটা ব্যারেল প্রতি $100 চলে যেতে পারে। সাপ্লাইয়ের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের যা স্টক আছে সেই স্টক দিয়ে আমরা হয়তো কোনোটার ক্ষেত্রে 2 সপ্তাহ, কোনোটার ক্ষেত্রে হয়তো 4 সপ্তাহ আমরা সামাল দিতে পারবো। যদি এটা স্থায়ী হয়, আমাদের রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে বিএমইটির হিসেবে গেল 2 মাসে সৌদি আরব ও কাতার সহ বিভিন্ন দেশে 1,27,000 কর্মী কাজ পেয়েছেন। এ মাসেই তাদের কাজে যোগ দেওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 147টি ফ্লাইট বাতিল হওয়ায় শঙ্কায় পড়েছেন কর্মীরা। আমাদের কর্মীরা যেখানে এই মধ্যপ্রাচ্যে অবস্থান করে তারা চাকরি হারাতে পারেন। যারা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন, তাদের যে হাতে ভিসা রয়েছে সেই ভিসাগুলো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেকে 3 দিন, 4 দিন, 5 দিন ভিসার মেয়াদ রয়েছে, সেই যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। রিক্রুটিং এজেন্সিগুলো তাদের হাতেও কিন্তু অনেক প্রসেসিং করা ভিসা রয়েছে। এই সব কিছু মিলিয়ে অভিবাসন খাতের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ধরনের বড় শঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধান, শ্রমবাজার বহুমুখীকরণ ও প্রবাসীদের সুরক্ষায় খাতভিত্তিক পরিকল্পনা জরুরি। বিকল্প সোর্স আমাদের অনুসন্ধান করতে হবে। বাজেটেরও প্রস্তুতি চলতেছে। মধ্যমেয়াদে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, ক্রুড অয়েলের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে। এটার ফলে কমোডিটি প্রাইসের উপরেও একটা স্পিল ওভার এফেক্ট হবে। সেটার প্রস্তুতিটা আমাদের নিয়ে রাখতে হবে। প্রবাসী আয়ের গতি যাতে কমে না যায় সে কারণে আমরা আমাদের ইউরোপের শ্রমবাজার, আমাদের জাপান, দক্ষিণ কোরিয়া সহ ট্রেডিশনাল শ্রমবাজার বাইরে নতুন শ্রমবাজার যদি আমরা খুলতে পারি, আমরা যদি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে আবার উন্মুক্ত করতে পারি, তাহলে আপৎকালীন যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা দূর হবে। অভিবাসীদের বিদেশ যাবার গতি স্লথ হয়ে যাওয়ার যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা আমরা দূর করতে পারবো। আতঙ্কিত না হয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনগণকেও মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির উদ্যোগে বক্তারা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্বকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার উপর আঘাত। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়েছে তার পরিণতি হতে পারে ভয়াবহ। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গরম পরোয়ার। তাকে হারাতে ভোটের আগের রাতে কালো টাকা ও গুজব ছড়ানো হয়েছে বলেও জানান তিনি। খুলনায় খানজাহান আলী থানা জামাতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব অভিযোগ করেন। তার আসনের বাতিল 6,000 ভোট পুনর্গণনা হলে তার দাবির সত্যতা মিলবে বলেও জানান পরোয়ার। এই 6,500 বাতিল ভোট যদি গোনা হয়, এই ব্যালটগুলো আমি দেখতে চাই। কারণ যদি ভাঁজ করার কারণে নিচের কোনার কোনো জায়গায় একটু কালি লাগেও, কিন্তু ব্যালটটা খুলে বোঝাতো যায় যে সিলটা কোথায় মারছে, নাকি বলেন? দাঁড়িপাল্লায় যে মূল সিলটা যেখানে, ওটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সাইডে যদি একটু কালি লাগেও আপনি তো সেই ভোটটা বাতিল করতে পারেন না, ভোটটাকে বৈধ করতে হবে।
রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বাস ও ট্রেনের অগ্রিম টিকিট কিনছেন যাত্রীরা। আজ 14 মার্চের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ভোগান্তি কমাতে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, বিক্রি শুরুর মিনিটেই মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সব টিকিট, ফলে মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। এদিকে বাসের টিকিট কিনতে কাউন্টারগুলোতে ভিড় করছেন যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী তহিদুর রহমান। সেখান থেকে তিনি জানাচ্ছেন ঈদ যাত্রার অগ্রিম টিকিটের সবশেষ খবর। তহিদ, টিকিট নিয়ে যাত্রী এবং কাউন্টার সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। জি মারিয়া, যেমনটি আপনি বলছিলেন যে ঈদ যাত্রাকে সহজ করতে ঈদের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু শুরু হয়েছে এবং আপনি জানেন যে ট্রেনের টিকিট শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার ঘোষণা দিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। সেই জায়গায় কিন্তু যেই জিনিসটি দেখা গেছে যে পশ্চিমাঞ্চলের টিকিট সকাল 8টায় বিক্রি শুরু হলেও 8টা 1 মিনিটে যারা যাত্রী আছেন তারা সেখানে ঢুকেও কিন্তু টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। এরকম বেশ কিছু যাত্রী এসে স্টেশনে অভিযোগ করেছেন যারা অনলাইনে টিকিট কাটতে যেয়ে ভোগান্তির শিকার হয়েছেন। এছাড়া আমরা যদি দেখি বাস স্ট্যান্ডগুলোতে রাজধানীর গাবতলী, আবদুল্লাপুর এখানে কিন্তু যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। তারা এসছেন ঈদের অগ্রিম টিকিট কাটার জন্য, যাতে তারা ঈদের যাত্রাটাকে সহজ করতে পারে, আগে থেকে টিকিট করার মাধ্যমে যাতে সহজ করতে পারে। কিন্তু রেলওয়ের যেটা সমস্যা হচ্ছে, ট্রেনের টিকিটের ক্ষেত্রে যাত্রীদের অভিযোগটা কিন্তু চলে আসছে এবং ঈদের যাত্রাকে সহজ করতে রেলওয়ে ইতিমধ্যে 5 জোড়া বেশি তাদের যে ট্রেন সেটি কিন্তু চালানোর ঘোষণা দিয়েছিল। তো সব মিলিয়ে ঈদের দ্বিতীয় দিন আজকে যে টিকিট বিক্রি, আগামী 14 তারিখের যাত্রার জন্য টিকিট বিক্রি চলছে। যাত্রীরা এসে টিকিট কিনছেন এবং রেলের টিকিট অনলাইনে কিন্তু ঘরে বসে তারা কাটছেন। মারিয়া। তহিদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী তথ্য জানতে আমরা আবার আপনার সাথে সংযুক্ত হব। ঈদের আগে 10ই মার্চ কোরাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী। সেই সাথে ঈদের আগে দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী। গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁচতারা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে সবাইকে রাজপথে নামতে হবে। এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে এইসব কথা বলেন তিনি। এই সময় জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানান নাহিদ। গণভোটের রায় অনুযায়ী দ্রুত সব সংস্কার বাস্তবায়নের দাবিও জানান এনসিপির আহ্বায়ক। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ এর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। আকস্মিকভাবে পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ওই 2 কমিশনার। দুপুরে মন্ত্রী পরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। কমিশনারের বিদায়ী চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন দাবি করেন, চাপের নয়, সরকারের প্রত্যাশার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সরকার চাইলে তাদের চেয়েও উপযুক্ত ব্যক্তিদের নিয়োগ দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে বাংলাদেশ সফরে প্রথম সূচি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসে,
ঢাকায় 3 দিনের এই সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ রাজনৈতিক প্রসঙ্গ আলোচনায় আসবে। এছাড়া ব্যবসা বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসা নীতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়েও ঢাকার সঙ্গে আলোচনা হতে পারে। একই সঙ্গে সম্প্রতি সই করা বাণিজ্য চুক্তি কার্যকরের বিষয়েও আলাপ করবেন। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার তার সফরের মূল লক্ষ্য বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে মঙ্গলবার রাত 9:30টায় দিল্লি থেকে ঢাকায় পৌঁছান পল কাপুর। সাভার উপজেলার বিভিন্ন মহাসড়কে দুপাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ফলে বিঘ্ন ঘটছে সাধারণ মানুষের চলাচলে, বাড়ছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। সমস্যার সমাধানে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। সাভার প্রতিনিধি শেখ বাশারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। এভাবে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডের দুপাশের লেন প্রায় বন্ধ করে ব্যবসা চালিয়ে আসছে হকাররা। শুধু সাভার বাজার বাস স্ট্যান্ডই নয়, হেমায়েতপুর, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, শ্রীপুর ও জিরানি সহ 8টি বাস স্ট্যান্ডই হকারদের দখলে। এতে চরম ভোগান্তিতে পথচারী ও যাত্রীরা। আমাদের প্রতিনিয়ত জনদুর্ভোগের সৃষ্টি হইতেছে, কারণ আমরা এখানে চলাফেরা করি। আসলে স্ট্যান্ডে এরকম কোনো গার্জিয়ান নাই, দেখার কেউ নাই। এক জায়গায় এক লাইন জায়গায় আপনি 3 লাইন 4 লাইন দোকানদারি করতেছে। রাস্তার সাইডে দোকান থাকলে তো আমাদের জন্য প্রবলেম, কিন্তু ওনাদের যদি একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয় তাহলে ওনারা চলে যাবে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ মদত আর প্রশাসন ম্যানেজ প্রক্রিয়ায় এমন দখলের কারণ। ভোগান্তির বিষয় স্বীকার করলেও বিকল্প পুনর্বাসন চায় দোকানিরা। আমরা গরিব মানুষ, আমরা তো মনে করেন করে দেখাইতে হইব। আমাদেরকে যদি বিকল্প কোনো ব্যবস্থা বা কোনো জায়গায় যদি কোনো মার্কেট করে দেয় বা কোনো বসার স্থান করে দেয়, তাইলে তো আমরা ওইখানে যাই দোকানদারি করব। বছরের পর বছর দখলের এমন চিত্র দেখা গেল, পুলিশ বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফুটপাতে যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেগুলো নিরসনকল্পে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে থাকি। ঈদ উপলক্ষে এই ফুটপাত মুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়াও স্থানীয় প্রশাসনের সহায়তায় এবং তাদের সহযোগিতায় এই ফুটপাত মুক্ত করার জন্য আমরাও যোগাযোগ রক্ষা করব। অবৈধ দখল উচ্ছেদ এবং পরিকল্পিত বিকল্প ব্যবস্থায় ফুটপাত ও সড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন পথচারী ও যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের স্থানীয়দের শত শত বছরের পেশা এবং ঐতিহ্যবাহী মৎস্য শিল্প এখন চরম অনিশ্চয়তার মুখে। আর্কটিক অঞ্চলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়ার সমুদ্রের বরফস্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উপকূলীয় জেলেরা তাদের দীর্ঘদিনের বরফ ভিত্তিক মাছ ধরার পদ্ধতি ছেড়ে নৌকায় মাছ ধরতে বাধ্য হচ্ছেন। একদিকে যেমন অতিরিক্ত বৃষ্টিপাত ও বরফ গলে সাগরে পানি বাড়ছে, অন্যদিকে মাছেরা শীতল পানির খোঁজে গভীর সমুদ্রে চলে যাওয়া ও নিজেদের গতিপথ পরিবর্তন করায় হালিবুট ও কডের মতো মূল অর্থকরী মাছের সন্ধান পাওয়া কঠিন হয়ে পড়ছে। গ্রিনল্যান্ডের রপ্তানি আয়ের 95% এই খাতের উপর নির্ভরশীল হওয়ায় এবং বিকল্প কর্মসংস্থানের অভাব থাকায় মৎস্যজীবীদের আয় ও জীবিকা বড় ধরনের সংকটে পড়েছে। পাকিস্তানি সশস্ত্র বাহিনী পরিচালিত অপারেশন গজব লিল হকের আওতায় দেশটির আফগান সীমান্তে দুই পাশেই ব্যাপক অভিযানে অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বার্তায় জানানো হয়, এখন পর্যন্ত 464 জন আফগান তালেবান সদস্য নিহত এবং 665 জনের বেশি আহত হয়েছে। এছাড়া বিমান ও স্থল অভিযানে আফগানিস্তানের নানাঙ্গারের প্রদেশের গুগিয়ানি ঘাঁটিসহ অন্তত 56টি অবস্থান এবং 168টি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ল্যান্ডিকোটালে এক তালেবান কমান্ডার নিহত হওয়ার খবর জানানো হয়। সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষের কারণে মোহাম্মদের জেলার 54টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বাজার বন্ধ করে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। এমন সংঘাতময় পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফোন আলাপে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করবেন বলে জানান। এবার জানিয়ে দেব খেলার খবর।
এর আগে ফাইনালে উঠলেও কোনো দল শিরোপা জিততে পারেনি। এবার দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার লড়াই, কিন্তু টি-20তে বিশ্বকাপের ফাইনালে উঠে দুই দলেরই স্বপ্ন ভঙ্গের গল্প রয়েছে। 2021 সালে দুবার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল কিউরিয়া, আর 2024 সালে বার্বাডোসে ভারতের কাছে পরাজিত হয় প্রোটিয়ারা। তবে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারানোয় সেমিফাইনালে ফেভারিট হিসেবে খেলতে নামবে টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল প্রোটিয়ারা। আর টি-20 বিশ্বকাপে 5 বারের মোকাবেলায় একবারও জিততে পারেনি কিউরিয়া। নিশ্চয়ই এবার সে ইতিহাস পাল্টাতে চাইবেন সেন্টনার কর্নওয়্যার। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে ম্যাচটি। জিতো কোপা ডেলের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বার্সেলোনাকে। নো ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে 3-0 গোলে জিতেও টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কাতালানরা। প্রথম লিগে অ্যাথলেটিকো মাদ্রিদ 4-0 গোলে জেতায় 2 লেগে 4-3 ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে সেমিওর দল। মার্ক বার্নাল 2টি এবং স্পোর্টিংয়ে 1টি গোল করেন রাফিনহা। আগামী 18 এপ্রিল কোপা ডেলের ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদ লড়বে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক কিলবাও ম্যাচের জয়ী দলের বিপক্ষে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত এনেছে ইরান। রিয়াদ, কুয়েত এবং বেইরুতে মার্কিন দূতাবাস বন্ধ। ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুকে হামলা জানালো ইউএস সেন্ট্রাল কমান্ড। যুদ্ধ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে স্বল্প দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবে পড়বে বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। জ্বালানি ও শ্রম বাজার অস্থির হয়ে উঠবে, অস্থিতিশীল হবে দ্রব্যমূল্য। কোরাল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী, বললেন সমাজ কল্যাণ মন্ত্রী। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, আশ্বাস নৌ পরিবহন মন্ত্রী। এবং দুদক চেয়ারম্যান ও 2 কমিশনারের আকস্মিক পদত্যাগ চাপে নয়, সরকারের প্রত্যাশার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত, জানালেন ডক্টর আব্দুল মোমেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।